নমস্কার। আমাদের আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আমরা সপ্তদশ শতাব্দীর এক অদ্ভুত এবং অসাধারণ বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব। ভাবুন তো, মহাবিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একজন সত্তা, ধ্বংসের পরম দেবতা, তিনি কিনা সরাসরি নেমে আসছেন মধ্যযুগীয় বাংলার কর্দমাক্ত কৃষিক্ষেত্রে। লিডারশিপ, স্ট্র্যাটেজিক পিভট বা ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে যারা নিয়মিত কাজ করেন, তাদের জন্য এই শিবায়ন কাব্য কিন্তু দারুণ একটা কেস স্টাডি। চরম সংকটের মুহূর্তে ঠিক কিভাবে খোলন নলচে বদলে ফেলে সার্ভাইভ করতে হয়, আজ আমরা সেটাই ডিকোড করব। এখন যে প্রামাণ্য সংস্করণটি নিয়ে কথা হচ্ছে, রামেশ্বর রচনাবলী, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় প্রকাশিত এই কাজটি কিন্তু সাধারণ কোনো বই নয়। একে প্রাচীন এবং লোকজ এক আখ্যানের আধুনিক ডেটাবেস বলা যেতে পারে। সাংস্কৃতিক বিবর্তনের এই অমূল্য ডেটাকে আধুনিক সময়ের রিসার্চের জন্য কি নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়েছে, সেটা সত্যিই অবাক করার মতো। তো আজকের আলোচনার এজেন্ডাগুলো এক নজরে দেখে নেওয়া যাক। শিবায়ন কাব্যের পরিচিতি, কৃষিকাজে দেবতার আত্মপ্রকাশ, কবি ও তার ইনভেস্টর বা পৃষ্ঠপোষক, এবং শেষে এই মাস্টারপিস সংরক্ষণের চমৎকার গল্প। চলুন আমাদের প্রথম সেকশনে ঢোকা যাক। প্রথমেই বুঝে নিই এই শিবায়ন কাব্য আসলে কি। আক্ষরিক অর্থে শিবায়ান মানে হল শিবের অয়ন বা শিবের যাত্রা। তবে বিজনেস বা স্ট্র্যাটেজির দৃষ্টিকোণ থেকে এর সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল এর নিখুঁত লোকালাইজেশন। একটু ভেবে দেখুন, ধ্রুপদী পৌরাণিক কাহিনীর এক নাগালের বাইরের দেবতাকে বাংলার একেবারে নিজস্ব লোকাল কালচারের সাথে এমনভাবে ব্লেন্ড করা হয়েছে, যা সেকালের সাধারণ মানুষের বাস্তব জীবনের সাথে 100 ভাগ মিলে যায়। এটা যেন একটা বিশাল গ্লোবাল কনসেপ্টকে একদম লোকাল মার্কেটের উপযোগী করে তোলার একটা মাস্টার ক্লাস। এই সূচিপত্রটি দেখলেই এর অপারেশনাল স্কোপ বা বিশাল পরিধিটা বেশ ক্লিয়ার হয়ে যায়। এখানে যে শুধু মহাজাগতিক লেভেলের ঐশ্বরিক বিয়ের কথা আছে তা কিন্তু নয়। কিভাবে মাঠে গিয়ে চাষাবাদ করতে হবে, এমনকি মশার উপদ্রব কিভাবে সামলাতে হবে, সেই একদম গ্রাউন্ড লেভেলের মাইক্রো ম্যানেজমেন্টের বিষয়গুলো অত্যন্ত নিখুঁতভাবে উঠে এসেছে এখানে। এবার আসা যাক দ্বিতীয় অংশে। এখানে আমরা দেখব কোর ন্যারেটিভটা, যেখানে স্বয়ং দেবতা কৃষিকাজে নামছেন। আখ্যানের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা তৈরি হয় অত্যন্ত মানবিক একটা ক্রাইসিস থেকে। দেবী পার্বতী, যাকে এখানে গৌরী বলা হয়েছে, তিনি শিবের ভবঘুরে ভিক্ষাবৃত্তির জীবন নিয়ে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড। পরিবারে যখন চরম খাদ্যাভাব, যাকে আমরা ব্যবসায়িক পরিভাষায় বলতে পারি জিরো ক্যাপিটাল বা শূন্য মূলধন, তখন টিকে থাকার জন্য একটা ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান বা ইমার্জেন্সি পিভট খুব জরুরি হয়ে পড়ে। ঠিক এই জায়গাতেই শিবের অত্যন্ত প্র্যাকটিক্যাল সিদ্ধান্তটা সামনে আসে। তিনি বুঝতে পারেন এই পুরনো মডেলে আর কোনোভাবেই সার্ভাইভ করা সম্ভব নয়, তাই ভিক্ষাবৃত্তি পুরোপুরি ছেড়ে দিয়ে তিনি সরাসরি কৃষিকাজ শুরু করার স্ট্র্যাটেজি নেন। এটা কিন্তু সপ্তদশ শতাব্দীর বাংলার আর্থসামাজিক বাস্তবতারই একটা সরাসরি প্রতিফলন। টিকে থাকতে হলে প্রোডাকশন বা উৎপাদনমুখী হতেই হবে, এর কোনো বিকল্প নেই। পার্থক্যটা একটু খেয়াল করার মতো। একদিকে সেই ক্লাসিক্যাল পৌরাণিক শিব, যিনি দূরের কৈলাসে থাকেন, যিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী, আর অন্যদিকে এই লৌকিক শিব, যিনি ফসলের ফলন নিয়ে চিন্তিত একজন সাধারণ পরিশ্রমী মানুষ। এটা আমাদের দেখায় যে পরিস্থিতির প্রয়োজনে একেবারে টপ টায়ার লিডারশিপকেও কিভাবে নিজের আইভরি টাওয়ার থেকে নেমে এসে সরাসরি মাঠ পর্যায়ে দৈনন্দিন অপারেশনে হাত লাগাতে হয়। মুভিং অন টু সেকশন 3। এবার আমরা একটু পেছনের কারিগরকে নিয়ে কথা বলবো, কবি এবং তার পৃষ্ঠপোষক। এই টাইমলাইনটা দেখলে স্পষ্ট বোঝা যায় যে কবি রামেশ্বর নিজের এবং তার সৃষ্টির সার্ভাইভালের জন্য কিভাবে স্থানীয় রাজাদের, যেমন যশোবন সিংহের পৃষ্ঠপোষকতার ওপর নির্ভর করেছিলেন, ঠিক যেমন তার নিজের কাব্যে শিব নির্ভর করেছিলেন কৃষিকাজের ওপর। সোজা কথায় বলতে গেলে এটা হলো সঠিক সময়ে সঠিক ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ইনভেস্টর খুঁজে পাওয়ার এক ক্লাসিক ঐতিহাসিক উদাহরণ। আসলে কবির নিজের জীবনের এই স্ট্রাগল এবং রাজদরবারে ফান্ডিং বা আশ্রয় খোঁজার অভিজ্ঞতায় তার লেখায় এত বাস্তব হয়ে ফুটে উঠেছে। তিনি অত্যন্ত সুকৌশলে তার হাই লেভেল সংস্কৃত জ্ঞানকে লোকাল ডায়ালেক্ট বা স্থানীয় ভাষার সাথে ব্লেন্ড করেছেন। ফলে এমন একটা প্রোডাক্ট বা সাহিত্যকর্ম তৈরি হল, যা সাধারণ মানুষের একেবারে মর্মমূলে গিয়ে হিট করল। সমকালীন বাংলার এত নিখুঁত ডেটা পয়েন্ট খুব কম জায়গাতে পাওয়া যায়। এবার আমাদের শেষ সেকশন। চলুন দেখি এই সাহিত্যিক মাস্টারপিসকে কিভাবে কালের গর্ভ থেকে উদ্ধার করা হলো।
এই টেক্সটটি যে আজ পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে সেটা এক বিরাট একাডেমিক ট্রায়াম্ফ বা সাফল্য। সম্পাদক ডক্টর পঞ্চানন চক্রবর্তী একদম দুধের ডিটেকটিভের মতো কাজ করেছেন। অত্যন্ত জীর্ণ শতচ্ছিন্ন পাণ্ডুলিপিগুলো তিনি দিনের পর দিন ঘেটেছেন। এটা অনেকটা সিস্টেম ক্র্যাশ করার পর কারাপ্টেড হার্ড ড্রাইভ থেকে অত্যন্ত সেন্সিটিভ লিগেসি ডেটা রিকভার করার মতো একটা কঠিন প্রসেস ছিল। এই কাজটায় সম্পাদকের মেথোডোলজি ছিল জাস্ট ব্রিলিয়েন্ট। বর্ধমান বা কোচবিহারের মতো বিভিন্ন ভৌগোলিক অঞ্চল থেকে পাওয়া পাণ্ডুলিপিগুলোর মধ্যে তিনি চুলছেঁড়া তুলনামূলক বিশ্লেষণ করেছেন। আলাদা আলাদা ডেটা সোর্সগুলো ক্রস চেক করে তিনি সবচেয়ে অথেন্টিক ভার্সনটা রিকনস্ট্রাক্ট করেছেন। আমরা যখন কোনো স্ট্র্যাটেজিক ডিসিশন নিই তখনও তো ঠিক এভাবেই মাল্টিপল ডেটা পয়েন্ট ভ্যালিডেট করতে হয়, তাই না? এই এডিটোরিয়াল নোটগুলোর দিকে একটু তাকালেই বোঝা যায় কাজটা কতটা চ্যালেঞ্জিং ছিল। সপ্তদশ শতাব্দীর একটা কণ্ঠস্বরকে তার অরিজিনাল ফর্মে ফিরিয়ে আনতে কতটা মাইক্রো লেভেলে একদম লাইন বাই লাইন স্ক্রুটিনির প্রয়োজন হয়েছে। ডেটার এই পিওরিটি এবং ইন্টিগ্রিটি বজায় রাখা যে কোনো আর্কাইভিং বা অ্যানালিসিসের ক্ষেত্রে একেবারে নন নেগোশিয়েবল একটা ব্যাপার। শেষ করার আগে একটা গভীর ভাবনার জায়গা তৈরি করে দেওয়া যাক। যখন একটা গোটা সমাজ দেখতে পায় যে তাদের সবচেয়ে শক্তিশালী দেবতাও একেবারে সাধারণ শ্রমিকের মতো মাঠে নেমে ঘাম ঝরাচ্ছেন, তখন নিজেদের স্ট্রাগল নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি কতটা পজিটিভলি বদলে যেতে পারে ভাবুন তো। আজকের দিনের কর্পোরেট ওয়ার্ল্ডেও ক্রাইসিসের সময় শীর্ষ নেতৃত্বের এই মাঠে নেমে লিড করার মানসিকতা টিম মোরাল বিল্ড আপ করতে কতটা গেম চেঞ্জিং হতে পারে সেটা নিশ্চিতভাবেই ভেবে দেখার মতো একটা বিষয়।